সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ইউটিউব ফেসবুকের শ্রোতা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। তবে তোমাদের সবাই যেন সুস্বাস্থ্য নিয়ে আমার ক্লাসটা দেখতে পারো সেই কামনা করে আজকের ক্লাস শুরু করছি। গতদিন তোমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো। আশা করি সবাই জমা দিতে পেরেছো। তবে হয়তোবা জমা দিতে এসে জমায়েত হলেও, যাই হোক, আমি খোঁজখবর নিয়েছি, মোটামুটি জমা দিতে পেরেছো। আর যারা জমা দিতে পারোনি, দ্বিতীয় একটি ডেট দেওয়া হয়েছে 10-12-2020। তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিয়ম মতো দূরত্ব বজায় রেখে তোমরা অ্যাসাইনমেন্টটি উপাধ্যক্ষ মহোদয়ের অফিসে জমা দিবে। তোমাদের একটি কথা বারবার স্মরণ করাচ্ছি, কোভিড-19 শীতের প্রকোপে একটু বেড়ে গেছে। এটি আমরা যদি সচেতন হই তবে এর থেকে মুক্তি পাওয়া যাবে। আমরা মাস্ক পরিধান করব, হ্যান্ড স্যানিটাইজার সাথে নিয়ে থাকব, যখন প্রয়োজন হ্যান্ড স্যানিটাইজার মেখে নেব হাতে, কিছু স্বাস্থ্যবিধি মেনে চলব এবং জমায়েত, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যেখানে জমায়েত, সেটি এড়িয়ে চলব। আমরা আগে বাঁচতে হবে, তারপরে অন্যান্য কার্যক্রম। সেজন্য আমরা সব সময় সচেতন থাকব। আর এর সাথেও আরেকটি কথা আমরা সরকারি নির্দেশ মোতাবেক স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা কোনো প্রকার মাদক দ্রব্য ব্যবহার করবে না এবং ব্যবহারকারীর থেকে দূরে থাকবে। তোমরা যে সমস্ত বিষয়ে এডিক্টেড হওয়া যায় সে বিষয় থেকেও দূরে থাকবে, কারণ তোমরা তরুণ। তোমাদের এই সময়ে কোনো একটা বিষয়ের প্রতি বেশি এডিক্টেড হলে তোমাদের পড়ালেখা, ছাত্র জীবন নষ্ট হয়ে যাবে। তোমরা জানো, ছাত্রানাং উদ্যোগং তপ, পড়ালেখা হলো ছাত্রদের তপস্যার মতো। সেজন্য এই সময় কোনো প্রকার এডিক্টেড হওয়া, আসক্তি সৃষ্টি হওয়া এবং মাদকদ্রব্য থেকে বিশেষ করে সেটা কাম্য নহে। এবং আমরা যেমন শিক্ষকেরা অভিভাবকের মতো বাড়িতে যারা অভিভাবক রয়েছেন তাদেরকে মান্য করে চলবে। তারাও চায় যে তোমরা এ ধরনের কোনো বিষয়ের প্রতি যাতে আসক্তি না আসে, সেজন্য তোমরা এর থেকে দূরে থাকবে। বারবার স্মরণ করে দিচ্ছি, কারণ যারা মাদক আসক্ত তারা জীবনে জাতির জন্য, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য কিছুই করতে পারে না। সুতরাং তোমরা এর থেকে দূরে থাকবে, বিরত থাকবে এর থেকে। আমরা আজকের উপস্থাপনায় আসি। বিষয় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, প্রথম পত্র, তারিখ 6-12-2020। বিষয় শিরোনাম যৌথ মূলধনী ব্যবসায়, অধ্যায় 5। পাঠ শিরোনাম কোম্পানি ও অন্যান্য সংগঠনের তুলনামূলক আলোচনা। পাঠ উপস্থাপক আমি বিষ্ণুপদ দে, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ। পাঠের উদ্দেশ্য, কোম্পানি
সংগঠনের গঠন প্রণালী সম্পর্কে জানতে পারবো। 2 নাম্বার, স্মারকলিপির বিষয়বস্তু বর্ণনা করতে সক্ষম হব। 3 নাম্বার, স্মারকলিপির তাৎপর্য অবগত হতে পারবো। 4 নাম্বার, কিভাবে স্মারকলিপির পরিবর্তন হয় তা বোঝা যাবে। 5 নাম্বার, পরিমাণ নিয়মাবলীর বিষয়বস্তু বুঝতে পারবো। 6 নাম্বার, অন্যান্য সংগঠনের সাথে পার্থক্য তুলনা করতে পারবো। কোম্পানির গঠন প্রণালী। কোম্পানির আদি নিয়ম হলো 1913 সালের কোম্পানি আইন, আর বর্তমানে সংশোধনের মাধ্যমে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি গঠিত, নিবন্ধিত, পরিচালিত হয়ে থাকে। 1994 সালের কোম্পানি আইনের 5 ধারায় কোম্পানির গঠনের নিয়ম উল্লেখ রয়েছে। কোম্পানি আমরা আগে জেনেছি 2 ধরনের হয়, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য 2 জন এবং পাবলিক লিমিটেডের জন্য 7 জন উদ্যোগ গ্রহণ করে এই কোম্পানি সংগঠন শুরু করতে হয়। এখানে 4টি ধাপে উদ্যোগ গ্রহণ প্রক্রিয়া সুসম্পন্ন হয়। প্রথম বিষয়টি হলো উদ্যোগ গ্রহণ। উদ্যোগ গ্রহণ প্রক্রিয়ার মধ্যে পরিকল্পনা গ্রহণ করতে হয়, অর্থাৎ কোম্পানির মূলধনের পরিমাণ, দায়ের পরিমাণ, কোম্পানির প্রকৃতি, লেনদেনের পরিমাণ, শেয়ারের মূল্য, উদ্দেশ্য প্রভৃতি বিষয় ঠিক করে নিতে হয়। এরপরে কোম্পানি একটি নাম ঠিক করতে হয়। তবে নাম নির্ধারণের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। কোম্পানির বিদ্যমান কোনো কোম্পানির নামে কোম্পানির নামকরণ করা যাবে না। কোম্পানির সরকার কর্তৃক নিষিদ্ধ বা রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা বোঝায় এমন কোনো নামকরণ কোম্পানির করা যাবে না। এছাড়া জাতিসংঘ বা এর কোনো অঙ্গ সংগঠনের বা অনুমোদিত কোনো সংস্থার নামে নামকরণ করা যাবে না। তবে 3টি নামে প্রস্তাব করে নির্ধারিত ফি অনলাইনে জমা দিয়ে আবেদন করলে নিবন্ধক একাধিক নামের কোনোটি অথবা সবগুলো যে কোনোটি ঠিক করে দেন, যা কোম্পানির নাম হিসেবে স্বীকৃতি লাভ করে। দ্বিতীয় বিষয় হলো দলিলপত্র প্রণয়ন। কোম্পানির 2 ধরনের দলিল রয়েছে, একটা হলো স্মারকলিপি, আরেকটি হলো সংঘবিধি। স্মারকলিপি এটি কোম্পানির গঠনতন্ত্র। এই দলিলের মধ্যে কোম্পানির ক্ষমতার সীমা নির্ধারিত থাকে। তাই স্মারকলিপিতে উল্লেখ নেই এমন কোনো উদ্দেশ্য কোম্পানি সম্পাদন করতে পারে না, ওই ধরনের উদ্দেশ্য কোম্পানি গঠিত হতে পারে না। স্মারকলিপিতে কোম্পানির নাম এবং প্রধান কার্যালয়ের ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, দায় এবং প্রভৃতি লেখা থাকে। সেটি 6 ক ধারা মতে লেখা থাকে। সংঘবিধিতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার বিষয়ে উল্লেখ থাকে। তবে কোম্পানি এটি পাবলিক লিমিটেড কোম্পানি এটি প্রস্তুত না করেও তফসিল 1 বর্ণিত উদ্দেশ্য নিয়মাবলী গ্রহণ করতে পারে। এটা 17 ধারা মতে। এছাড়া পরিচালকের পরিচিতি সংক্রান্ত বিবরণী, যোগ্যতা সূচক শেয়ারের ক্রয়ের গ্যারান্টি পত্র, পরিচালক হওয়ার সম্মতিপত্র,
হাইকোর্টের অ্যাডভোকেট বা কোম্পানি সচিব বা চার্টার অ্যাকাউন্ট্যান্ট বা কোম্পানি পরিচালক কর্তৃক সঠিকতার সাথে ঘোষণাপত্র ইত্যাদি দলিলপত্র প্রণয়ন করতে হয়। 3 নম্বর হলো নিবন্ধনপত্র সংগ্রহ। এ পর্যায়ে কোম্পানি নিবন্ধকের কার্যালয় থেকে নিবন্ধকের একটি নিবন্ধনের জন্য একটি ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে নির্ধারিত ফি সহকারে দলিলপত্র সহ জমা দিতে হয়। দলিলপত্রগুলোর মধ্যে সংঘ স্মারক 1 কপি, সংঘ বিধি 1 কপি, পরিচালকগণের পরিচিতিপত্র 1 কপি, এতে এদের নাম, ঠিকানা, পদবি, পেশা উল্লেখ থাকে, যেটা 92(2) ধারা মতে করা হয়। পরিচালকগণের গ্যারান্ট সম্মতিপত্র 1 কপি, পরে উদ্যোক্তাগণ পরিচালক হিসেবে যোগ্যতা সূচক ক্রয় এবং ন্যূনতম মূলধন সরবরাহ সম্মত আছেন এই মর্মে অঙ্গীকারপত্র দাখিল করতে হয়। সেটা হচ্ছে 92(1) উপধারা মতে, 92(1) ক উপধারা মতে যোগ্যতা সূচক ক্রয়ের সম্মতিপত্র 1 কপি, 92(1) খ ধারা উপমতে কোম্পানি আইন অনুযায়ী সব নিয়ম পালিত হয়েছে এ মর্মে হাইকোর্টের আইনজীবী বা কোম্পানি সচিব বা পরিচালক বা চার্টার অ্যাকাউন্ট্যান্টের ঘোষণাপত্র 1 কপি, যেটি 25(2) ধারা মতে নির্ধারিত ফি দলিলপত্র সহ আবেদনপত্র পাওয়ার পর নিবন্ধন নিরীক্ষা করে যদি সবকিছু ঠিক থাকে কোম্পানি নিবন্ধন বইতে অন্তর্ভুক্ত করে নেন এবং পত্র দ্বারা জানিয়ে দেন এবং একটি নিবন্ধন পত্র প্রদান করেন। এরপরে হলো কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ। নিবন্ধনপত্র পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি তার কার্য আরম্ভ করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কার্য আরম্ভ করতে পারে না। ও কার্য আরম্ভ করার জন্য একটি প্রচারপত্র জনগণের উদ্দেশ্যে প্রচার করতে হয়। ওই প্রচারপত্রে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ সম্ভব হলে বিকল্প বিবরণী পত্র তৈরি করতে হয়। কোম্পানিকে নিম্নলিখিত দলিলপত্র সমূহ নিবন্ধকের নিকট কার্যারম্ভের অনুমতি চেয়ে সেখানে আবেদন করতে হয় 150 ধারা মতে। প্রথম হলো ন্যূনতম চাঁদা সংগৃহীত হয়েছে এ মর্মে ঘোষণাপত্র 1 কপি, 150(1) ক ধারা অনুযায়ী পরিচালকগণ যোগ্যতা সূচক শেয়ার মূল্য পরিশোধ করেছেন এ মর্মে ঘোষণাপত্র 1 কপি, 150(1) খ উপধারা মতে বিবরণপত্র বা বিকল্প বিবরণীপত্র 1 কপি, 150(1) গ উপধারা মতে দলিলপত্র সহ আবেদনপত্র পাওয়ার সবকিছু ঠিক থাকলে নিবন্ধক পাবলিক কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করে। এই পত্র পাওয়ার পরই পাবলিক লিমিটেড কোম্পানি কার্য শুরু করতে পারে। এই প্রক্রিয়াটি কোম্পানি গঠনের ক্ষেত্রে হোক পাবলিক লিমিটেড কোম্পানি না হলে প্রাইভেট লিমিটেড কোম্পানি, উভয় কোম্পানির ক্ষেত্রে এই প্রক্রিয়াটি অনুসরণ করতে হয়। তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে অন্য যে কোনো যুক্তিসঙ্গত গঠন প্রক্রিয়া থাকতে পারে। স্মারকলিপি। আমরা স্মারকলিপি কোম্পানির এটি একটি গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল ব্যতীত কোম্পানি কার্য শুরু করতে পারে না। এটা কোম্পানির মুখ্য দলিল। এতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন এবং দায় এগুলো উল্লেখ থাকে। স্মারকলিপিতে উল্লেখ নেই এমন কোনো উদ্দেশ্য নিয়ে কোম্পানি কাজ করতে পারে না। 1994 সালে কোম্পানির 6 ধারায় বলা হয়েছে
শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানির স্মারকলিপিতে 5টি বিষয়ের উল্লেখ থাকে। সেটি হচ্ছে কোম্পানির নাম, 2 নম্বর ঠিকানা, 3 নম্বর উদ্দেশ্য, 4 নম্বর দায়, 5 নম্বর হলো মূলধন। কোম্পানির নাম, এখানে কোম্পানির নাম লেখা থাকে। পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের শেষে প্রাইভেট লিমিটেড কথাটি লেখা থাকে। কোম্পানি আইনের 11 ধারায় বিধিনিষেধ কিছু কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। প্রথম হলো, বর্তমানে আছে এমন কোনো কোম্পানি নাম হইতে পারে না সরকার অনুমতি ছাড়া রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা বোঝায় এমন কোনো নাম কোম্পানির হতে পারে না। জাতিসংঘের অনুমতি ছাড়া জাতিসংঘ বা এর কোনো অঙ্গ সংগঠনের নামের সাথে মিল করে কোনো কোম্পানির নাম রাখা যায় না। এছাড়া রাজা, রানী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি প্রভৃতির নাম ব্যবহার করে কোনো কোম্পানির নামকরণ করা যায় না। ঠিকানা, কোম্পানির নিবন্ধিত কার্যালয়ের অবস্থান উল্লেখ করে একটি ঠিকানা দিতে হয়। তাছাড়া বর্তমান এবং ভবিষ্যৎ যেসব ঠিকানায় কোম্পানির অফিস স্থানান্তরিত হবে এবং যেসব এলাকায় কোম্পানির কার্য পরিচালনা করবে সেগুলোর নাম উল্লেখ করতে হয়। এছাড়া কোম্পানির কোনো শাখা অফিস থাকবে কিনা, থাকলে কোন কোন এলাকায় থাকবে সেই বিষয়ে উল্লেখ করতে হয়। তারপর হলো উদ্দেশ্য, যেসব উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোম্পানি গঠিত হবে হলো তার সম্পূর্ণ বিবরণ লিখতে হয়। এখানে উল্লেখ নেই এমন কোনো কাজ কোম্পানি করতে পারে না, তাই সতর্কভাবে উদ্দেশ্য লেখা উচিত। বর্তমানে যে উদ্দেশ্য অর্জনে কোম্পানি কাজ করছে সেগুলি ছাড়াও ভবিষ্যতে অর্জিত হতে পারে এমন সব উদ্দেশ্য এখানে লিখতে হয়। দায়, কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় দায়িত্ব এখানে লিখতে হয়। সদস্যদের দায় শেয়ার দ্বারা নাকি প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ, যা কতটুকু পর্যন্ত সীমাবদ্ধ তা লিখতে হয়। প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায়ের ক্ষেত্রে যত আর্থিক সীমা পর্যন্ত প্রতিশ্রুতি দেয়া থাকে তা নামের পাশে উল্লেখ করতে হয়। মূলধন, কোম্পানির অনুমোদিত মূলধন কত হবে, কয়টি শেয়ারে বিভক্ত থাকবে, প্রতিটি শেয়ারের মূল্য কত হবে এবং কত ধরনের শেয়ার থাকবে তা পরিষ্কার ভাষায় লিখতে হয়। এছাড়া মূলধনের শ্রেণীবিভাগ, সংগ্রহ পদ্ধতি, বিনিয়োগ পদ্ধতি সকল নিয়ম এখানে লেখা থাকে। এরপরে কোম্পানি উদ্যোক্তাদের প্রত্যেককে কমপক্ষে একটি করে শেয়ার ক্রয় করতে হয়, যেটা কোম্পানি 6 খ ধারায় উল্লেখ রয়েছে। প্রত্যেক শেয়ার তার নাম এবং শেয়ার সংখ্যার বিপরীতে স্বাক্ষর দিতে হয়। 6 গ উপধারায় রয়েছে, যেটা প্রত্যেক সাক্ষ্যকারীকে কমপক্ষে 2 জন সাক্ষীর উপস্থিতিতে স্বাক্ষর দিতে হয়। 2 গ উপধারায় যা বর্ণিত রয়েছে। স্মারকলিপি প্রণয়ন এবং সংরক্ষণে কোম্পানি আইন সম্পূর্ণরূপে অনুসরণ করা আবশ্যক। সংঘ স্মারক প্রস্তুতে কোনরূপ ভুল বা তথ্যঘাটতি থাকলে কোম্পানি পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। স্মারকলিপির তাৎপর্য, স্মারকলিপি কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি মুখ্য দলিল হিসেবে বিবেচিত। স্মারকলিপিকে নির্ধারিত নীতিমালার ভিত্তিতে কোম্পানি পরিচালিত হয়। কোম্পানির রেজিস্ট্রেশনের জন্য সংঘ স্মারক তৈরি এবং নিবন্ধকের নিকট জমা দেওয়া বাধ্যতামূলক। যৌথ মূলধনী কোম্পানি সংঘ স্মারকের গুরুত্বপূর্ণ বা তাৎপর্যগুলোর মধ্যে প্রথম তাৎপর্য হলো ক্ষমতার সীমা নির্ধারণ করা। সংঘ স্মারকে কোম্পানির ক্ষমতার সীমা নির্ধারিত থাকে। সংঘ স্মারকে যেসব উদ্দেশ্য লেখা থাকে কোম্পানি এর বাইরে কোনো উদ্দেশ্যে কাজ করতে পারে না। তাছাড়া অনুমোদিত ইস্যুকৃত যে মূলধনের পরিমাণ থাকে তাও কোম্পানি
মেনে চলতে হয়। সম্পর্ক নির্ধারণ। সংঘস্মারক কোম্পানির সাথে শেয়ার হোল্ডারদের সম্পর্ক নির্ধারণ করে, অর্থাৎ সংঘস্মারক কোম্পানির সাথে শেয়ার হোল্ডারদের সম্পর্ক নির্ধারণ চুক্তিপত্রের ভূমিকা পালন করতে হয়। প্রামাণ্য দলিল। কোম্পানির উদ্দেশ্য, মূলধন, নাম, সদস্যদের দায়, সম্মতি সংঘস্মারকে উল্লেখ থাকে। ক্ষমতা ও সম্পর্কের বিষয় হিসেবে সংঘস্মারক প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। সংঘস্মারক বহির্ভূত বিষয় বেআইনি। সংঘস্মারকে উল্লেখ নেই এমন কাজ বেআইনি, অর্থাৎ সংঘস্মারকে উল্লেখিত ক্ষমতা উদ্দেশ্যের বাইরে যে কোনো উদ্দেশ্য বেআইনি হিসেবে গণ্য করা হয়। সংঘস্মারক বহির্ভূত কাজের দায়। সংঘস্মারকে উল্লেখ নেই এমন কাজের জন্য শেয়ার হোল্ডারগণ তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ হন এবং সংঘস্মারকের ন্যায় এমন কাজের জন্য কোম্পানি শেয়ার মালিক বা পরিচালকের দায় দায়িত্ব বহন করতে হয়। নিয়ম অনুযায়ী পরিবর্তন। কোম্পানির সংঘস্মারকের পরিবর্তন কোম্পানি আইন মোতাবেক হয়। কোম্পানি আইনের বাইরে কোনো নিয়মের পরিবর্তনের জন্য শেয়ার হোল্ডারগণ দায়ী থাকে। সংঘস্মারকের প্রাধান্য। কোম্পানির কোনো বিষয় মীমাংসায় সংঘস্মারকের প্রাধান্য পায়, অর্থাৎ কোম্পানি কোনো বিষয় নিয়ে সংঘস্মারক সংঘবিধির মধ্যে বিরোধ সৃষ্টি হলে সংঘস্মারক প্রাধান্য পেয়ে থাকে। তাহলে স্মারকলিপির তাৎপর্যগুলো বিশেষভাবে পালনীয়, তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে অন্য যে কোনো যুক্তিসঙ্গত স্মারকলিপির তাৎপর্য থাকতে পারে। স্মারকলিপির পরিবর্তন। সংঘস্মারক কোম্পানির একটি মুখ্য দলিল। এই দলিলের নাম, ঠিকানা, কোম্পানির মূলধন, দায় এবং পরিচালকগণের সম্মতি উল্লেখ থাকে। সময়ের পরিবর্তনে ব্যবসায়ের পরিধি বৃদ্ধির প্রয়োজনে অনেক সময় সংঘস্মারকে পরিবর্তন আনতে হয়। 1994 সালের কোম্পানি আইনের 12(1) ধারা অনুযায়ী পরিবর্তনের নিয়মাবলীগুলো উল্লেখযোগ্য। কোম্পানি আইন মোতাবেক স্মারকলিপির পরিবর্তন কতগুলো আনুষ্ঠানিকতা পালন করতে হয়। স্মারকলিপির পরিবর্তনে আনুষ্ঠানিকতা পদ্ধতিগুলো হলো: নাম ধারার পরিবর্তন। কোম্পানি আইনের 11(6) ধারা মোতাবেক সংঘস্মারকে কোম্পানির নাম ধারণ পরিবর্তন করতে হলে প্রথমে শেয়ার হোল্ডারদের বিশেষ সভায় নাম পরিবর্তন এর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তারপর নিবন্ধকের অফিসে আবেদনের মাধ্যমে নির্দিষ্ট নাম গ্রহণের অনুমতি সংগ্রহ করতে হয়। আর প্রস্তাব পাশ ও নিবন্ধকের অনুমতি দান সংক্রান্ত কপি নিবন্ধকের নিকট জমা দিতে হয়। সবকিছু নিয়ম মোতাবেক হলে নিবন্ধক পুরাতন নামের জায়গায় নতুন নাম লিখে রাখেন এবং কোম্পানিকে পত্র দ্বারা জানিয়ে দেন। 11(7) উপধারা মতে। উদ্দেশ্য পরিবর্তন। 12 ধারা অনুযায়ী উদ্দেশ্য পরিবর্তন করতে চাইলে প্রথমে শেয়ার হোল্ডারগণ বিশেষ সাধারণ সভার মাধ্যমে পরিবর্তন সংক্রান্ত বিশেষ সিদ্ধান্ত পাশ করতে হয়। আদালতের অনুমতি এজন্য গ্রহণ করতে হয়। আদালতের অনুমতি প্রাপ্তির 90 দিনের মধ্যে সংশোধিত সংঘস্মারকের কপি মুদ্রিত আকারে অনুমোদনের প্রমাণ সহ নিবন্ধকের নিকট দাখিল করতে হয়। সংশোধিত সংঘস্মারকের কপি নিবন্ধকের নিকট জমা দেওয়ার পর অনুমতি পাওয়া গেলে সংঘস্মারকের পরিবর্তন হয়েছে বলে ধরা হয়। 12(1) উপধারা অনুযায়ী সংঘস্মারকের পরিবর্তন আনা হয়ে থাকে। সেই ধারা অনুযায়ী কোম্পানির ব্যয় কমানো বা পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, যে বিষয়ের পরিবর্তন আনা সম্ভব হবে সে বিষয়গুলোর প্রথম বিষয় হলো কোম্পানির ব্যয় কমানো এবং পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি। 2 নম্বর, উন্নত পদ্ধতিতে কোম্পানি পরিচালনার জন্য কার্যপরিধি বৃদ্ধি। নতুন কোনো ব্যবসা শুরু করে কোম্পানি লাভের সাথে যুক্ত করতে চাইলে
সংঘ স্মারকে উল্লেখিত কোনো উদ্দেশ্য ত্যাগ বা সংকোচন করতে চাইলে, কোম্পানি কোনো ব্যবসা বা অংশবিশেষ বিক্রি বা হস্তান্তর করতে চাইলে, অন্য কোনো কোম্পানি বা ব্যক্তিবর্গের সাথে একীভূত হতে চাইলে, অবস্থান ও ঠিকানা পরিবর্তন। কোম্পানির অবস্থান ও ঠিকানা পরিবর্তন করতে চাইলে শেয়ার হোল্ডারদের বিশেষ সভায় এই সংক্রান্ত প্রস্তাব পাশ করে আদালতের অনুমতি নিয়ে নিবন্ধকের অনুমতি গ্রহণ করতে হয়। অবস্থান ও ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য পরিবর্তনের সাথে সঙ্গতিপূর্ণ হতে হয়। একটি শহর ভিন্ন এলাকায় ঠিকানা পরিবর্তন ঘটলে 28 দিনের মধ্যে পরিবর্তন সংক্রান্ত নোটিশ নিবন্ধকের কে জানাতে হয়। 77(2) উপধারায় তা উল্লেখ রয়েছে। মূলধন ধারা পরিবর্তন। কোম্পানির মূলধন পরিবর্তন করতে চাইলে শেয়ার হোল্ডারগণের বিশেষ সাধারণ সভায় তা পাশ করতে হয়। 53 ধারায় মূলধনের পরিমাণ কমাতে চাইলে বিশেষ প্রস্তাব পাশ করে আদালতের অনুমতি গ্রহণ করতে হয়। 56 ধারায় উল্লেখ রয়েছে যেটি তারপরে সংঘ স্মারকে নতুন মূলধনের পরিমাণ সংযোজন করতে চাইলে প্রস্তাব পাশের 15 দিনের মধ্যে মূলধন পরিবর্তন সংক্রান্ত নোটিশ নিবন্ধকের নিকট জমা দিতে হয়। পরিমেল নিয়মাবলীতে প্রদত্ত ক্ষমতা বলে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি অত্র আইনের 53(1) ধারা মোতাবেক নিম্নের যে কোনো পদ্ধতিতে মূলধন পরিবর্তন করতে পারে। নতুন শেয়ার ইস্যু, বর্তমান শেয়ারের মূল্য বৃদ্ধি, শেয়ার মূল্য কমিয়ে অল্প দামের শেয়ারে পরিণতকরণ, আদায়কৃত শেয়ারকে স্টককে আদায়কৃত শেয়ারে পরিণতকরণ, আবন্টিত বা বাতিলকৃত শেয়ার হিসাব বাদ দিয়ে মূলধন হ্রাসকরণ। আলোচিত কোম্পানি আইন মোতাবেক সংঘ স্মারক পরিবর্তন করতে হয়, তবে কোনো ধারার ক্ষেত্রে সরকার কোনো নতুন আইন প্রদান করলে সেটি প্রযোজ্য হবে। তাছাড়া সংঘবিধিতে সংঘ স্মারকের নির্ধারণ নিয়ম সংযোজন করা থাকলে সেই মোতাবেক পরিবর্তন আনতে হয়। পরিমাণ নিয়মাবলীর কিছু বিষয়বস্তু রয়েছে। পরিমাণ নিয়মিত যে সমস্ত বিষয় থাকে: 1. কোম্পানির নাম, 2. নিবন্ধিত প্রধান কার্যালয়ের ঠিকানা, 3. কোম্পানির কার্য এলাকা, 4. পরিচালকগণের নাম, ঠিকানা, পেশা ও ক্রয়ের সংখ্যা, 6. পরিচালকদের যোগ্যতা সুযোগ শেয়ারের পরিমাণ, 7. পরিচালক নিয়োগ পদ্ধতি, 8. পরিচালকদের অবসর ও অপসারণ পদ্ধতি, 9. কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ, 10. কোম্পানির শেয়ার মূল্য, 11. কোম্পানির শেয়ার সংখ্যা ও প্রকৃতি, 12. কোম্পানির শেয়ার মূল্য, 13. শেয়ার বন্টন ও মূল্য পরিশোধ, 14. কোম্পানির ব্যবস্থাপকের পরিচিতি, 15. শেয়ার হস্তান্তর নিয়মাবলী, 16. মূলধন সংগ্রহ, সম্প্রসারণ ও পরিবর্তন পদ্ধতি, 17. কোম্পানির ব্যাংকার পরিচিতি, 18. কোম্পানির হিসাব প্রস্তুত এবং পরিচালনার নিয়মাবলী, 19. ব্যাংক হিসাব পরিচালনার নিয়ম, 20. কোম্পানির লভ্যাংশ ঘোষণা ও বন্টনের নিয়ম, 21. হিসাব নিরীক্ষা পদ্ধতি, 22. ভোট গ্রহণ ও পরিচালনা পদ্ধতি, 23. কোম্পানির চিল সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের নিয়মাবলী, 24. সভা আহ্বান পরিচালনার নিয়মাবলী, 25. সভার কার্যবিবরণী তৈরি, 26. সংরক্ষিত তহবিল মূলধনে রূপান্তরের নিয়ম, 27. ঋণ গ্রহণ ও পরিশোধ পদ্ধতি, 28. শেয়ার হোল্ডারগণের অধিকার, দায় ও ক্ষমতা, 29. পরিচালকদের অধিকার, দায় ও ক্ষমতা, 30. পাওনাদারদের অধিকার ও ক্ষমতা, 31. পাওনা পরিশোধ পদ্ধতি, 32. পরিচালকগণের সম্মানী নির্ণয় ও পরিশোধ পদ্ধতি, 33. ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের পারিশ্রমিক এবং পদমর্যাদা সম্পর্কিত নিয়মাবলী, 34. কোম্পানির সচিব নিয়োগ ও পরিচালনা ও অপসারণ পদ্ধতি,
35 কোম্পানির সচিবের দায়িত্ব, ক্ষমতা, অধিকার। 36 শেয়ার বাজেয়াপ্তকরণের নিয়ম। 37 কোম্পানির সলিসিটর, দালাল ও অবলোকক নিয়োগ সংক্রান্ত নিয়ম। 38 শেয়ার হোল্ডার এবং পরিচালকগণের পারস্পরিক সম্পর্ক। 39 শেয়ার বিক্রয় কমিশন ও দালালি সংক্রান্ত নিয়ম। 40 বিধিবদ্ধ অন্যান্য তহবিল সংরক্ষণের নিয়মাবলী। 41 কোম্পানির অবসানের কারণ ও পদ্ধতি। 42 অবসায়নের পর দায় পরিশোধ পদ্ধতি। 43 অবলুপ্ত কোম্পানির সম্পত্তি বন্টনের নিয়ম ইত্যাদি। তাহলে আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে এসেছি। ক্লাস শেষ করার আগে তোমাদের আবারও বলতে চাই, তোমরা কোভিড-19 নিয়মাবলী অনুসরণ করবে এবং মাদক থেকে দূরে থাকবে এবং তোমরা তোমাদের মা বাবার কথাবার্তা শুনবে, ঘরে অবস্থান করবে। আর তোমরা আমার বিষ্ণুদে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং প্রত্যহ ক্লাস করবে, এই আশা ব্যক্ত করে আবারও ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে ইতি টানছি। তোমরা ভালো থেকো।